আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোভিড-19 ইকোনমিক ক্রাইসিস, আ বাংলাদেশ অর্থনীতি যে ক্রাইসিসের সম্মুখীন হচ্ছে, অ্যা অ্যা সেটার বিষয়ে সেটার কারণ এবং প্রভাবগুলো নিয়ে আলোচনা করার আ চেষ্টা করব। অ্যা সেখানে আ আমরা আজকে আজকে যে মিটিংয়ে আমরা উপস্থিত আছি যারা, যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের কিছু কর্মকর্তা, হ্যাঁ, তারা আম সবাই মিলে আজকে আল্টিমেটলি আমরা আসলে যেটা পেতে চাইবো সেটা হলো পলিসি সাজেশনস এবং অলরেডি যে সমস্ত স্টিমুলাস মেকার্স নেওয়া হয়েছে সেগুলোর ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার আমরা যে একটা স্লাইড ধরে আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা স্লাইডটি আগে একটু স্লাইড শোতে দিয়ে দিই। এই কোভিড-19 ইকোনমিক ক্রাইসিস কোন ব্যাকগ্রাউন্ডে আমরা পেলো, আমাদের অর্থনীতিতে আসলো, সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। প্রথমে এটা আসলে আমরা সবাই জানি যে চীনের করোনা ভাইরাস, যে তারা করোনা ভাইরাসের মাধ্যমে যখন কোভিড-19 রোগের শুরু হলো, একটা কন্টাজিয়াস রোগ, সেটা যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো, স্বাস্থ্য খাতের এই দুর্যোগটি যখন শেষ পর্যন্ত বাংলাদেশেও চলে আসলো এবং প্রথম দিকে বাংলাদেশে যদিও দ্বিতীয় পর্যায়ে এসছে, প্রথম পর্যায়ে বিশ্বের বিভিন্ন বড় বড় অর্থনীতির দেশগুলো আক্রান্ত হয়েছে এবং সেই আক্রান্ত হওয়ার কারণে এই যে হেলথ সেক্টরের ক্রাইসিসটি পরবর্তীতে অর্থনৈতিক একটি ক্রাইসিসে রূপ নিয়েছে এবং সেটা বাংলাদেশে যেভাবে এসছে সেটা হলো প্রাথমিক পর্যায়ে আমাদের যে এক্সটার্নাল সেক্টর দিয়ে সেটা এসেছিল এবং সেটার কারণ হলো যে আমরা আমাদের সাথে আমরা মূলত যে গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করে থাকি, সেখানে যে এক্সপোর্টিং কান্ট্রিজগুলো ইউরোপ এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো এবং ইউএসএ, তারা সিভিয়ারলি এফেক্টেড হয়, আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি মিডল ইস্ট এবং ইউএসএ, ইউরোপ এবং অন্যান্য আরও রাষ্ট্র যেগুলোর উপর আমাদের রেমিটেন্স নির্ভর করে, সেগুলোতে এই লকডাউন সিচুয়েশন আসা এবং ইকোনমি শ্রিঙ্ক করায়, ইকোনমি সুইচড অফ হওয়ায় আমাদের রেমিটেন্সও কমে গিয়ে এই অর্থনৈতিক মন্দার প্রভাবটা আমাদের অর্থনীতিতে প্রাথমিকভাবে এসছে। এবং সেটা যদি এই বাইরের বড় বড় অর্থনীতির দেশগুলো, যেগুলোর সাথে আমাদের ইকোনমিক টাইড আপ অনেক বেশি স্ট্রং, সেটা যদি আরো বেশি দীর্ঘায়িত হয়, তাহলে আমরা ভবিষ্যতে ইম্পোর্ট, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডেট, এগুলোর মাধ্যমেও আমাদের অর্থনীতিতে আরো দুর্যোগ নেমে আসতে পারে। এবং আমাদের গত ২৬ মার্চের পর থেকে যে লকডাউন সিচুয়েশনে আমরা গিয়েছি, সেটার ফলে যে আমাদের অর্থনীতির বড় একটা অংশ, প্রায় ৮০-৯০% অর্থনীতি যে সুইচ অফ হয়ে গেছে, এটার ফলেও আমরা ডোমেস্টিক অর্থনীতিতে অনেকগুলো প্রবলেম ফেস করবো এবং করছি। সেগুলো সব বিষয় এই ব্যাকগ্রাউন্ডটা প্রেক্ষিতে আমরা যে অর্থনীতি যে ক্রাইসিসের কারণ এবং আলটিমেটলি ফলাফলটা কি আসবে সেটা দেখবো। এবং যেটা দেখার আগে আমাদেরকে এই আমরা একটু চেষ্টা করব যে ইকোনমিক যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একটু ডিসকাশনে যাওয়ার জন্য। সেখানে আমরা প্রথমে গুডস মার্কেট বা রিয়েল সেক্টরের অ্যানালাইসিসটা নিয়ে আসবো। আমরা আজকে যে স্লাইডটা এখন দেখা যাচ্ছে, সেখানে অনেক হিজিবিজি লেখা থাকলেও আমরা মূলত এখানে দুটো ইকুয়েশনকে দেখানোর চেষ্টা করেছি। যদিও সবাই জিডিপির যে কমন ইকুয়েশন সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই ইকুয়েশনের সাথে পরিচিত বিধায় ওখান থেকে ডিরাইভ করে দেখানো হয়েছে ইকুয়েশন দুটি। সেটা যাদের সময় থাকবে তারা পরবর্তীতে বিস্তারিতটা দেখে নিবে। আজকে আমরা সময় স্বল্পতার কারণে এই আলোচনায় যাব না। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক সেভিংস এবং টোটাল ইনভেস্টমেন্ট।
টোটাল ইনভেস্টমেন্ট, এই দুইটার মধ্যে একটা যে রিলেশন আমরা পাচ্ছি, একটা ইকুয়েশনে প্রথম ইকুয়েশন থেকে, সেখানে ডোমেস্টিক ব্যালেন্স অফ ট্রেডের উপর এই ইয়েটা নির্ভর করে। তার মানে হলো ব্যালেন্স অফ ট্রেড যখন আমাদের নেগেটিভ হয়, অর্থাৎ আমাদের বাণিজ্য থাকে, তখন আমাদের সেভিংস যে ইনভেস্টমেন্ট বেশি হয়, আবার বাণিজ্য ঘাটতি যদি উদ্বৃত্ত যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ডোমেস্টিক সেভিংস টোটাল ইনভেস্টমেন্ট চেয়ে বেশি হবে, যেটা আমাদের দেশে কখনো হয় না। আবার ন্যাশনাল সেভিংস এর সাথে যদি টোটাল ইনভেস্টমেন্টের আমরা এটা দেখি, আমাদের ন্যাশনাল সেভিংস এর চেয়ে যদি আমাদের ইনভেস্টমেন্ট বড় পেতে হয়, তাহলে আমরা এখানে এই ইকুয়েশন থেকে দেখতে পাই যে কারেন্ট অ্যাকাউন্টে একটা ডিফিসিট হওয়ার দরকার হয়, এবং যদি সেটা কারেন্ট অ্যাকাউন্টে ডিফিসিট না হয়ে সারপ্লাস হয়, সেক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্টটা এর চেয়ে ন্যাশনাল সেভিংস এর চেয়ে কম হয়। আমরা এই ইস্যুটা কেন দেখতে চেষ্টা করছি, সেটা হলো যে আমরা আবার জানি যে জিডিপির যে গ্রোথ রেট, সেটার যে ক্যালকুলেশন হ্যারোড-টোমার মডেল থেকে আমরা যেটা পাই, সেটা ইনভেস্টমেন্ট রেটের সাথে আয়কর ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওর একটা অনুপাত। এবং আমরা জানি যে বাংলাদেশে আয়করের মানটা 4, তাই আমরা যেই রেটে গ্রো করছি এখন কম বেশি 8%, সেখানে আমরা যদি এই রেটটা ধরে রাখতে চাই, তাইলে আমাদের এখন কম বেশি 32% আমাদের ইনভেস্টমেন্ট দরকার হবে, টোটাল ইনভেস্টমেন্ট দরকার হবে। এই 32% টোটাল ইনভেস্টমেন্ট সেটা অবশ্য আরো কম ইনভেস্টমেন্ট নিয়েও সেটা করা সম্ভব, যদি আমরা আয়করের মানটাকে 4-এর জায়গায় 4-এর যে মান, সেটাকে আমরা কোনো কারণে যদি কমাতে পারি, যদি কমানো সম্ভব হয়, সেটা কমানোর মানে হলো আসলে আমাদের প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়া। হ্যাঁ, প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বাড়া, সেটা বাড়ানোর উপায় হিসেবে যেটাকে মানে যেটা কাজ করে, সেটা হলো আসলে ডেভেলপমেন্ট প্রসেস বা মানে যদি রিসার্চে ডেভেলপমেন্ট ঘটে বা আমাদের টেকনোলজিতে ডেভেলপমেন্ট ঘটে, সেক্ষেত্রে আমরা আয়করটাকে হয়তো কখনো কমিয়ে নিয়ে আসতে পারবো। এটা তার মানে দেখেন, এই যে আমরা যে নিচের ইকুয়েশন, যেটা আমি এখন যেটাতে দাগ দিচ্ছি, সেই ইকুয়েশনটাতে যদি আমরা অধিক ইনভেস্টমেন্ট না পাই, যদি ইনভেস্টমেন্ট আমরা 32% না পাই, তাহলে আমি কিন্তু 8% গ্রো করতে পারবো। এবং এখন আমাদের ন্যাশনাল সেভিংস গত বছর যেটা ছিল 29.5% ছিল, সেটা আমরা ডাটাগুলো একটু দেখে নিতে পারি। এই যে গত বছর আমাদের এই যে ন্যাশনাল সেভিংস ছিল 29.5%, ইনভেস্টমেন্ট ছিল 31.57%। এই যে 2%-এর একটি গ্যাপ, সেটার কারণ হলো আসলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট ছিল, সেটাও আমরা প্রয়োজনে দেখে নিতে পারি যে গত বছর আসলে আমাদের এই বড় একটা কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট ছিল, বিধায় আমরা ওইখানে আসলে অতিরিক্ত ইনভেস্টমেন্টটা পেয়েছি। এই সাথে যদি আমরা শুধু জানার জন্য এবং আমাদের ইকুয়েশনটাকে বোঝার জন্য, আমরা যে ইকুয়েশনটা ন্যাশনাল সেভিংসের যে ইকুয়েশনটা দেখিয়েছি, সেটা বোঝার জন্য আমরা 2015-16 এর ডাটাটার দিকে একটু দেখতে পারি। এখানে আপনারা যদি দেখবেন ইনভেস্টমেন্ট কিন্তু কম ন্যাশনাল সেভিংসের চেয়ে। এটার কারণ ছিল ওই সময় কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস হতো। 2015-16 এর পর থেকে আমরা কিন্তু ডেফিসিটে ঢুকেছি। গত বছর এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা অনেক বড় ছিল, যে কারণে এইখানে আপনার ন্যাশনাল সেভিংস এর চেয়ে ন্যাশনাল টোটাল ইনভেস্টমেন্টটা, পাবলিক প্রাইভেট টোটাল ইনভেস্টমেন্টটা অনেক বড় ছিল। সেটা কেন ছিল, তার মানে আমরা জানছি যে আমাদের ওই ইকুয়েশন থেকে ওই সময় তাহলে 17-18 সালে একটা বড় রকম কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট থাকতে হবে। আমরা ব্যালেন্স অফ পেমেন্টের ডাটা থেকে একটু দেখে নিতে পারি। আমরা যদি দেখি 17-18 সালের এই যে ডাটা, 17-18 সালের ডাটা যদি আমরা দেখি, সেখানে আমরা প্রায় $9.5 বিলিয়ন একটা ঘাটতি। এই ঘাটতিটা এসছে আসলে ওই ইয়ের কারণে, যে এই গ্যাপটা, মানে যেহেতু এখানে ঘাটতিটা থাকার কারণেই এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি।
আহ, এই আলোচনা থেকে সম্পূর্ণভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে তার মানে আমাদের ইনভেস্টমেন্টটা সেভিংস এর চেয়ে বড় করতে গেলে আমার কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট হতে হয়। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হতে হয়। এখন কেন হতে হয় সেটা একটু আরেকটু বিস্তারিত আমরা দেখতে চাই। আমরা জানি ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্সেস, সে কারণে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট জিরো লিখি এবং কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফিসকাল অ্যাকাউন্টের যে এই যে কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস ক্যাপিটাল এবং ফিসকাল অ্যাকাউন্টের টোটাল করলে জিরো হয়। এই ইকুয়েশন থেকে আমরা দেখি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যে পরিমাণ ডেফিসিট হবে এই অ্যাকাউন্ট, এই দুই অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ সারপ্লাস হতে হবে, না হয় জিরো হবে না, মানে ব্যালেন্স হবে না, কারণ ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স হবে। তাইলে আমরা এটাকে অন্যভাবেও বলা যায়। এটা হলো যে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি মানে হলো আপনি অতিরিক্ত ব্যয় করেছেন, ফরেন কারেন্সি অতিরিক্ত ব্যয় করেছেন। অতিরিক্ত ব্যয় তো আপনি এমনি করতে পারেন না, কোনো না কোনো সোর্স থেকে আপনাকে এই টাকাটা কালেক্ট করতে হচ্ছে। এই তার মানে সেটাই হলো ফিসকাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস ক্রিয়েট হয়। এই যে আমরা যেটা বললাম কালেক্ট করা, এটা সারপ্লাসটা আসার জায়গাগুলো হলো এফডিআই, এফপিআই, ফরেন ডেট, সেটা প্রাইভেটও হতে পারে, পাবলিকও হতে পারে। তারপরে ডিএনবি বা ব্যাংকগুলো নষ্ট অ্যাকাউন্টে অতিরিক্ত ব্যালেন্স যোগ হওয়া, কোনো না কোনোভাবে আয় করা, অর্থ জায়গাতে আমরা যদি ট্রেডের মাধ্যমে বেশি আয় করতে পারি সেখানে ব্যালেন্স বেশি যোগ হবে নষ্ট অ্যাকাউন্টে। আর সেটা যদি এই কোনো এই চারটা খাত থেকে যদি আমরা এইটা যোগান না দিতে পারি অতিরিক্ত ব্যয়, তাহলে সেটা রিজার্ভ ভাগিয়ে আমাদেরকে নিতে হবে। এই হলো মূল আলোচনার এই বিষয়। তার মানে আমরা আসলে এই আলোচনাগুলো আনা উদ্দেশ্যই ছিল যে এই ক্রাইসিসের সময় আমাদের এই আলোচনাগুলোর সাথে একটা লিঙ্ক আপ করতে চাচ্ছিলাম। লিঙ্ক আপটা কিভাবে হলো তাইলে, আমি যদি আমার ধরেন এই গত বছর আমার 29% ইয়ে ছিল, ন্যাশনাল সেভিংস ছিল, এবং ইনভেস্টমেন্ট ছিল তারও 2% বেশি। 29.5% ছিল সেভিংস, 31.5% ছিল ইনভেস্টমেন্ট। কিন্তু এই বছর আমরা যেটা আশঙ্কা করছি যে আমাদের যেহেতু ইনকাম কমে যাবে, আমাদের যেহেতু জিডিপি শ্রিঙ্ক করবে, সোজা কথায় আমাদের আয় কমে যাবে, তার তার মানে হলো আমাদের সেভিংস হবে। যেহেতু সেভিংস কমে যাবে, তাহলে এই যে আমার যে 8% গ্রোথ ধরে রাখা বা কাছাকাছি নিয়ে যাওয়া, এটা যদি নিয়ে যেতে চাই বা কাছাকাছিও রাখতে চাই 5-6%, খুব বেশি যদি না কমতে দিতে চাই, কারণ আমাদের অর্থনীতি অনেকটা পথ এগিয়ে এসছে, সেটার থেকে যাতে আমাদের একেবারে পিছনে ফিরে না যেতে হয়, সেই জন্যই আমরা ওই গ্রোথটা ধরে রাখার চেষ্টা করি। আহ, আমরা যেটা জানি রোস্ট্রো মডেল থেকে যে আমরা এখন আসলে টেক অফ পিরিয়ডে আছি রোস্ট্রো মডেলে। এই টেক অফ পিরিয়ডের এই টাইমটা যদি আমরা কোনো কারণে মিস করে যাই, এইটা টেক অফ যদি না করতে পারি, আমাদের আমাদের প্লেন যদি ক্র্যাশ করে যায়, আমাদের ইকোনমি যদি ক্র্যাশ করে যায়, তাহলে আমরা অনেকটা পিছিয়ে যাব এবং আবার অনেক পেছন থেকে শুরু করতে হবে, অনেক ঝামেলায় আমরা পড়ে যাব। এই জন্য এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে এই ক্রাইসিসের সময় যে আমরা এই ক্রাইসিসটা মোকাবেলা আমাদেরকে করতেই হবে, সেটা সেন্ট্রাল ব্যাংক হোক, সেটা ফিসকাল অথরিটি হোক, যেভাবেই হোক আমাদেরকে এই ক্রাইসিসটা মোকাবেলা করতে হবে। এটা আসলে আলটিমেটলি আমি এই ক্রাইসিসটাকে দেখছি যে ইনভেস্টমেন্ট যে গ্যাপটা, এই যে আমরা যেটা বলছি সেভিংস হচ্ছে যে আমরা ডিজায়ার্ড ইনভেস্টমেন্টটাকে নিয়ে যাওয়ার পিছনে যে কাজটা আমাদেরকে করতে হবে জিডিপি ধরে রাখতে গেলে, বা আমাদের জিডিপিকে খুব বেশি না কমতে দিতে চাইলে আমাদেরকে এই যে অতিরিক্ত যে ইনভেস্টমেন্ট গ্যাপটা সেটা আমাদেরকে জোগাড় করতে হবে। সেটা আমরা আমাদের আলোচনায় যেভাবে দেখেছি, আমাদের এখান থেকে আমরা দেখেছিলাম উৎস ছিল উৎস ছিল প্রাইভেট ফরেন ডেট বা পাবলিক ফরেন ডেট, অথবা আমার রিজার্ভকে ইয়ে করে এনকেশ করে। সেখানে আমরা ডিএমবির আলোচনাটা করবো না, কারণ যেহেতু এক্সপোর্ট কমে যাবে বা আমার ফরেন আর্নিংস সব মিলে কমে যাবে, এখানে আসলে ওইভাবে সারপ্লাস ক্রিয়েট হবে না। তাহলে আমার এই চারটা আমরা এখানে রিজার্ভ দেখলাম। এর বাইরেও আমরা ইন্টারনাল সেক্টর থেকে এইটার যোগান কিভাবে আসতে পারে সেটা একটু দেখি, আমাদের ইকুয়েশনেই দেখি। আমাদের ইকুয়েশনে দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা আমি প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়িয়েও করতে পারি, সেটা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বাড়িয়েও আমি করতে পারি এই গ্যাপটা পূরণ করার জন্য। তাহলে আমি প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কাজ কাকে করতে হবে, সেটা সেন্ট্রাল ব্যাংককেই যোগান দিবে। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করতে পারে।
তাহলে আরো একটা অপশন আমাদের হাতে যোগ হলো যে টাকা ছাপিয়েও এই ইনভেস্টমেন্ট গ্যাপটা পূরণ করে আমরা জিডিপি গ্রোথ কাছাকাছি ধরে রাখতে পারি। অথবা আরেকটা হতে পারে যে সেন্ট্রাল ব্যাংক থেকে বড় করার মাধ্যমে, যদি অথবা ব্যাংক সেক্টরের যদি ক্যাপাসিটি থাকতো ব্যাংক সেক্টর থেকে বড় করার মাধ্যমে সরকার এই ইনভেস্টমেন্টটা যোগান দিতে পারে, অতিরিক্ত ইনভেস্টমেন্টটা যোগান দিতে পারে। কিন্তু সেটা আমরা তাহলে এই এখান থেকে আমরা মোটামুটি অপশনগুলো পেই যে তাহলে আইজির মধ্যে আমরা কিন্তু ওই শুধু যে সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক সেক্টর থেকে সব গভর্নমেন্ট বড় করতে পারে তা না, গভর্নমেন্ট এক্সটার্নাল সেক্টর থেকেও বড় করতে পারে। তাহলে এইগুলো হলো আমাদের মোটামুটি জিডিপি গ্রোথ ধরে রাখার জন্য আমাদের হাতে অ্যাভেলেবল অপশনস। এই অপশনস গুলো আমরা এই আলোচনা থেকে পেয়ে গেলাম। তার মানে হলো আমাদের এখন পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনায় যাবো তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে হেল্প করবে। আমাদের অপশনস গুলো আপনারা প্রয়োজনে আরেকটু নোট করে নিতে পারেন। আমরা এবার এই আলোচনা এখানে এই পরে আমরা মানি মার্কেটে আলোচনাটা আমাদের জন্য কেন প্রাসঙ্গিক, কারণ আমরা যেহেতু যে একটু আগে আলাপ করেছি যে মানি সাপ্লাই বাড়ে, সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার মাধ্যমেই হোক অথবা সেটা সেন্ট্রাল ব্যাংকের নতুন ছাপানোর মাধ্যমে হোক, মানি সাপ্লাই বাড়বে, মানি মানিটাইজেশন হবে। সেটা থ্রু সেন্ট্রাল ব্যাংক হতে পারে, সেটা থ্রু গভর্নমেন্ট হতে পারে, মানিটাইজেশন হবেই, সেটা আমরা বুঝতে পারছি। এই যে এইখানে মানিটাইজেশন মানে ব্রড মানি, এই যে এমটা, এই এম 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 ব্রড মানিটা বেড়ে যাবে। এই যে আমরা এখানে দেখিয়েছি এম হলো ব্রড মানি, যেটা আবার রিজার্ভ মানির সাথে লিঙ্ক আছে। আমরা কিভাবে মানি মাল্টিপ্লায়ার প্রসেসের মাধ্যমে আমরা যখন ইকোনমিতে মানি বাড়াবো, সেখানে আমরা এই যে রিলেশনটা দেখতে পাচ্ছি যে এম এর সাথে প্রাইস লেভেলে বা ইনফ্লেশনের রিলেশনটা ডিরেক্ট, তার মানে এম বাড়লে প্রাইস লেভেল বাড়বে। আবার যদি এই যে মানি সাপ্লাই বাড়িয়ে আমরা যে ইনভেস্টমেন্ট বাড়াতে চেষ্টা করছি সেটার কারণে যদি ওয়াই রিয়েল আউটপুটকে যদি আমরা বাড়িয়ে নিতে পারি, রিয়েল জিডিপি যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটার মাধ্যমে আমরা প্রাইস লেভেলকে কমিয়ে ফেলতে পারবো, যেহেতু প্রাইস লেভেল এই ওয়াই এর সাথে ইনভার্সলি রিলেটেড। তাইলে এইটা হলো এখানে এই প্রসঙ্গে আরেকটু আলোচনা করা যায়। সেটা হলো যেহেতু এখন আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল মানি সাপ্লাই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হলো ভেলোসিটি, একটা হলো মানি মাল্টিপ্লায়ার প্রসেস। মানি মাল্টিপ্লায়ার প্রসেসটা আমরা সবাই কম বেশি জানি, যেহেতু এই সময় এই দুর্যোগকালীন সময়ে মানি মাল্টিপ্লায়ার প্রসেসটা, যেহেতু ইকোনমি অলমোস্ট সুইচ অফ আছে বা এরপরে গিয়েও হয়তো ইকোনমি অত বেশি দ্রুত চলবে না, তার কারণে মানি মাল্টিপ্লাইং প্রসেসটা স্লথ থাকবে এবং ভ্যালোসিটিও স্লথ থাকবে। তার মানে এই যে আমরা একটা মানি সাপ্লাই যখন ইকোনমিতে নতুন করে দেই, সেই সাপ্লাইটা টোটাল ডিমান্ড ক্রিয়েট করার করতে যে সময়টা নেই, যে টাইম ল্যাগটা আছে, সেটা আমরা জানি, হিস্টোরিক্যালি আমরা জানি যে সেটা 1 বছর সময় লাগে। কিন্তু যেহেতু এখন ইকোনমি স্লথ, ইকোনমির অ্যাক্টিভিটিস কমে গেছে, তাই এই জায়গাটা কিন্তু অত দ্রুত আমাদের ডিমান্ড ক্রিয়েট করবে না। মানে অথবা আমাদের ওই ব্রড মানি যে একটা চেইন হয়, যে রিজার্ভ মানি থেকে 5-6 টাইমস বেড়ে যায় গিয়ে যে ডিমান্ড ইয়ে পায়, ব্রড মানি হয় এবং সেটা যে ডিমান্ড ক্রিয়েট করে, একদিকে ডিমান্ডকে বাড়িয়ে দেয়, সেই প্রসেসটা অনেক সময় লাগে। এখানেই আমাদের একটা সম্ভাবনা লুকিয়ে আছে যে যে আমরা যে টাকা প্রিন্ট করার কথা আসছে, সেটা যেভাবে মানিটাইজেশন করতেই হবে। এই মানিটাইজেশন করলেও ইমিডিয়েট কোনো ইনফ্লেশনে হয়তো প্রভাবটা থাকবে না, আসবে না, কারণ যেহেতু এখানে মানি মাল্টিপ্লাইং প্রসেস স্লথ হয়ে যাবে, ভ্যালোসিটি স্লথ হয়ে যাবে, তাই এখানে ওইভাবে প্রভাব দেখা যাবে না ইনফ্লেশন, অতিরিক্ত টাকা ছাপানোর প্রভাবটা ইনফ্লেশনে থাকবে না, শর্ট রানে থাকবে না। আর এখানে যদি যে প্রসেসটা আমরা বলছি 1 বছরেরও বেশি সময় নিয়ে নেবে, 1.5 বছরও হয়তো নিতে পারে। যদি ব্রড মানি যখন যতটুকু বাড়ার এই অতিরিক্ত মানি সাপ্লাইয়ের কারণে সেটা যখন বাড়তে শুরু করবে, হ্যাঁ, মাল্টিপ্লাইং প্রসেসের মাধ্যমে যখন বাড়তে শুরু করবে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেন্ট্রাল ব্যাংককে খেয়াল রাখতে হবে স্টেরিলাইজেশন প্রসেসটাকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে এই অতিরিক্ত মানিটাকে মার্কেট থেকে তুলে নিয়ে আসতে হবে। এই ছিল আমাদের থিওরিটিক্যাল আলোচনা, এটা আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম, সেখানে আমরা বলেছি ইনিশিয়ালি আমাদের এক্সটার্নাল সেক্টর থেকে এই ইকোনমিতে আমাদের ইকোনমিতে এই ক্রাইসিসটা এসছে প্রাথমিকভাবে।
এই প্রাথমিকভাবে যেভাবে এসছে সেখানে যে আমাদের ইকোনমি, যে তার মানে এই যে ট্রান্সমিশন চ্যানেল, যে ট্রান্সমিশন চ্যানেল এসছে এক্সটার্নাল সেক্টর থেকে এসছে। এক্সটার্নাল সেক্টরের রূপটা একটু আমরা এখন প্রভাবের চেয়ে আমরা মানে কি অবস্থায় থাকি, এক্সটার্নাল সেক্টর কিভাবে আমাদের কোন কোন আইটেমগুলো খুব খুব সিগনিফিক্যান্ট সেগুলো একটু দেখে নিতে চেষ্টা করবো। আমাদের দেশে আসলে ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি বা সারপ্লাস যেটাই হোক না কেন, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা ডিপেন্ড করে বেসিক্যালি তিনটা আইটেম। এখানে মাউসটা খুঁজে পাচ্ছি না। মূলত ডিপেন্ড করে এক্সপোর্টের উপরে, যেটা গত বছর ছিল $40 বিলিয়ন মতো, এবং ইম্পোর্টের ইম্পোর্টের উপরে, যেটা গত বছর ছিল $55 বিলিয়ন। তার মানে এখানে $15 বিলিয়ন একটা ঘাটতি। তো আমরা যে আগে দেখতাম যে আমাদের ইকোনমিতে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যে সারপ্লাস আমরা অনেক সময় দেখতাম, আগে দেখতাম গত কয়েক বছর না দেখলেও অনেক দিন ধরে আমরা এটা দেখে এসেছিলাম, যে কারণে আজকে আমাদের বড় একটা রিজার্ভ হয়েছে। সেই এটা ঘাটতিটা, এখানে যে ঘাটতিটা হয়, ট্রেড ব্যালেন্সে যে ঘাটতিটা হয়, সেটাকে পুষিয়ে দেয় আমাদের সেকেন্ডারি ইনকাম খাতের সারপ্লাস। সেটা সারপ্লাসটা কেন আসে? সারপ্লাসটা আসে হলো যে রেমিটেন্স খাতের সার ইনফ্লোর কারণে। এখানে তো যে ব্যালেন্সটা আসে সেটা পুরোপুরি নেট অফ হয়ে আসে। এখানে এইটা একটা ট্রান্সফার হয়, পেমেন্টের ট্রান্সফার হয়, এখানে কোনো এক্সচেঞ্জ হয় না। তাই এখানে যা আসে সেটাই থাকে। এখানে আমরা গত বছর দেখতে পাচ্ছি 16 বিলিয়ন। তাইলে যেখানে শুধু এই তিনটা খাতেই দেখা যাচ্ছে আমাদের আসলে সারপ্লাস হয়ে যায়। কিন্তু দিনে দিনে আমাদের এই যে সার্ভিস অ্যাকাউন্ট যেটা এবং প্রাইমারি ইনকাম অ্যাকাউন্ট যেটা, এগুলো একটু সিগনিফিক্যান্ট হচ্ছে, যে কারণে ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিটটা এসছে। এখন আমরা ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্ট এর পার্টটা দেখে ফেললাম। এরপর আমরা ক্যাপিটাল এবং ফিসকাল অ্যাকাউন্টের পার্টটা, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফিসকাল অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে মেজর হেড, এই তিনটাই অ্যাকাউন্ট। এটা ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি এটা ছিল আগেটা ছিল কারেন্ট অ্যাকাউন্ট, এটা ক্যাপিটাল, ফিসকাল, এই তিনটা মিলেই ব্যালেন্স হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুব ইনসিগনিফিকেন্ট, যে কারণে এটা নিয়ে খুব একটা আলোচনা আমরা করব। মূলত আমাদের আলোচনায় আসবে হলো ফিসকাল অ্যাকাউন্ট। ফিসকাল অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি গত বছর $5.5 বিলিয়ন একটা সারপ্লাস হচ্ছে। এই সারপ্লাসটা এসছে মূলত আমাদের এই এফডিআইটা, $4.5 বিলিয়ন এফডিআই পাওয়ার কারণে। আমরা দেখতে পাচ্ছি এফপিআই, আমাদের দেশে এফপিআই খুব ইনসিগনিফিকেন্ট। এফপিআইটা অনেকটা দিনে দিনে বাড়ছে। প্লাস আদার ইনভেস্টমেন্টে যে লোন বা ডিএমবি, যে বিভিন্ন ধরনের লোন, প্রাইভেট গভর্নমেন্ট লোন, এগুলো সব কিছু নেট অফ করে মোটামুটি $3 বিলিয়ন মধ্যে একটা সারপ্লাস ওইখান থেকে এসছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফিসকাল অ্যাকাউন্টের রূপ। তার মানে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট থেকে কি দেখি? ব্যালেন্স অফ পেমেন্টের বিষয়টা হলো যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সিগনিফিকেন্ট আইটেম হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স। হ্যাঁ, আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ইনসিগনিফিকেন্ট, ফিসকাল অ্যাকাউন্টে আমাদের সিগনিফিকেন্ট আইটেম হচ্ছে এফডিআই। হ্যাঁ, এফপিআই আমাদের ওরকম কোনো সিগনিফিকেন্ট আইটেম না। আরেকটা সিগনিফিকেন্ট আইটেম হলো আদার ইনভেস্টমেন্ট, তার মধ্যে এই যে গভর্নমেন্ট বা ইয়া প্রাইভেট যে বরোয়িং গুলো, প্রাইভেট ডেট গুলো, সেগুলো সেগুলো আছে। এই হলো টোটাল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা। সেটা এই অবস্থাটা দেখে নেওয়াতে আমাদের আলোচনায় আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের হেল্প করবে। এখন আমরা আরেকটু দেখে নিচ্ছি যে এক্সপোর্ট, যেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের একটা সিগনিফিকেন্ট, কারেন্ট অ্যাকাউন্টের একটা সিগনিফিকেন্ট আইটেম। হ্যাঁ, সেখানে যে প্রভাবটা অলরেডি এসছে, এবং এটার কারণ হলো যে আমাদের যে এক্সপোর্টিং কান্ট্রিজ, বড় বড় এক্সপোর্টিং কান্ট্রিজ, আমরা ইউএসএ তে 17% আমরা এক্সপোর্ট করছি, আর ইউরোপের বিভিন্ন দেশে আমরা টোটাল যোগ করলে প্রায় 50% কাছাকাছি, 50% কাছাকাছি আমরা এক্সপোর্ট করি। তার মানে এই দুটা মিলে
আমাদের টোটাল হয় 64% এক্সপোর্টিং কান্ট্রিজ গুলো, ওগুলোতে এখন লকডাউন চলছে, ইকোনমি শাটডাউন হয়ে বসে আছে এবং অনেক প্রবলেমে আছে, যদিও এখন আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তাই আমাদের এক্সপোর্টের সমস্যাটা হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এখানে একটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, সেটা হলো যে আমরা যেটা কি সম্ভাবনাটা আমরা ইয়েতেও দেখেছিলাম, ওই 2008-এর যে ক্রেডিট ক্রাইসিস, সেই সময়ে দেখেছিলাম যে সব দেশে মানে আমাদের এক্সপোর্ট আইটেমগুলোর ইয়ে কমে, ডিমান্ড কমে, বরঞ্চ বেড়ে গিয়েছিল শোনা যায়। এটার কারণ হলো যে আমরা যে এক্সপোর্ট আইটেমগুলো রপ্তানি করি সেগুলো কম দামি পণ্য, যেটা হলো এই ধরনের রিসেশন সময় এই পণ্যের ডিমান্ড বরঞ্চ বেড়ে যেতে পারে, যেটা ডিফেন্ড করছে বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখবো এই ইম্পোর্ট আইটেমটা দেখবো, যেটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টের আরো একটা সিগনিফিকেন্ট আইটেম, কিন্তু সেটা সেটা আমাদের এক্সপেন্ডিচার আইটেম। এখানে এই এক্সপেন্ডিচারটাও খুব ইম্পর্টেন্ট। এই এক্সপেন্ডিচার না করতে পারলে আমার ইনভেস্টমেন্ট হবে না। শুধু যে আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার করি তা না, ফরেন সাথে এক্সটার্নাল খাতে কনজাম্পশন এক্সপেন্ডিচার করি তা না। হ্যাঁ, আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার অনেক হয়তো অগুরুত্বপূর্ণ আইটেম আমাদের থাকে, যেগুলো বাদ দিতে পারলে আমাদের জন্য ভালো হতো, অথবা সরকার ব্যবস্থা নিতে পারে হয়তো যে এগুলো একেবারেই ব্ল্যাকলিস্টেড করা, বা যদি আমাদের যে এখন ট্রেডের যে ব্যবস্থা, ডাব্লিউটিওর যে ব্যবস্থা, ওইটা আমাদের যতটুকু অ্যালাউ করে তার মধ্যে এইগুলোর উপর বাধা তৈরি করা। সেক্ষেত্রে যদি আমাদের ডাব্লিউটিওর বিভিন্ন এগ্রিমেন্টের কারণে আমরা যদি ইয়ে নাও করতে পারি, বাধা নাও দিতে পারি, সরাসরি বাধা নাও দিতে পারি, ইন্ডিয়ার মতন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো নন টেরিফ ব্যারিয়ার। যেটা যেখানে বলা হয় যে ইন্ডিয়া আসলে নন টেরিফ ব্যারিয়ারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের কাছ থেকে আমরা শিখতে পারি। এটা গেল, আমরা বলছিলাম শুধু কনজাম্পশন ইম্পোর্টের কথা। ইনভেস্টমেন্টের জন্য আমাদের অনেক ইম্পোর্ট দরকার হয়, সেটা না হলে আমাদের আসলে জিডিপি গ্রোথ হবে না। হ্যাঁ, এই ইম্পোর্টটা খুব দরকার। এই ধরনের ইম্পোর্ট গুলোর ক্ষেত্রে আমরা খুব বেশি আসলে ডিপেন্ডেন্ট হলো চীনের। এখানে যে একটা গুড নিউজ যে চীন যেহেতু যে টাইমে বন্ধ ছিল, সেটা তাদের নিউ ইয়ারের কারণে এমনিতেই বন্ধ থাকে, আমরা এটার জন্য প্রস্তুত ছিল, এবং যখন সেটা সময়টা শেষ হয়ে আসছিল তখনই আবার চীন খুলে। এটাই হলো আমাদের ইম্পোর্ট সাইডে আমাদের জন্য গুড নিউজ। কিন্তু আমাদের যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ইনইলাস্টিক গুডস, ইনইলাস্টিক ডিমান্ড যে গুডসগুলো আছে, ইনইলাস্টিক গুডসগুলো আছে, সেগুলো ইন্ডিয়া থেকেই বেশি আমরা ইম্পোর্ট করে থাকি। সেগুলো না আসলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা বিভিন্ন ধরনের কৃষি পণ্য, সেগুলোতে যেমন সেগুলোতে একটা উচ্চ মূল্যস্ফীতি আমরা হয়তো দেখতে পাই, দেখা হয়তো আমরা সম্মুখীন হব। তাই ইন্ডিয়া খোলাটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বাদ বাকি অন্যান্য দেশগুলো থেকে আমরা যেখানে করি সেখানেও যেহেতু এখন প্রবলেম আছে, তার মানে ইম্পোর্টে আমাদের হয়তো ইনভেস্টমেন্টের জন্য ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট আমাদের সমস্যাগ্রস্ত হয়ে আমাদের নতুন ইনভেস্টমেন্ট, যেটা আমরা বলছি যে আমাদের 32%। ইনভেস্টমেন্ট মানে কিন্তু স্টক নয়, ইনভেস্টমেন্ট একটা ফ্লো কনসেপ্ট। এটা নতুন করে ইকোনমির যে ক্যাপিটাল স্ট্রাকচারটার সাথে অ্যাড হবে। তার মানে আমার ক্যাপিটাল এই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট না হলে আমার ইনভেস্টমেন্ট কোনোভাবেই বাড়বে না, কারণ আমার তো স্বয়ংসম্পূর্ণ না। আমাদের যেরকম যে স্টিল ইন্ডাস্ট্রি নেই, তারপরে এরকম অনেক বেসিক ইন্ডাস্ট্রি যেগুলো একটা ইকোনমি এগিয়ে যাওয়ার জন্য দরকার হয়, এরকম অনেক বেসিক ইন্ডাস্ট্রি আমাদের নেই, যেটা এক্ষেত্রে বলা হয় যে স্টিল ইন্ডাস্ট্রি, সেটা আমাদের নেই। তার মানে আমাদের এই ইনভেস্টমেন্টটা আসতে গেলে অবশ্যই ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট আমাদের থাকতে হবে, আমাদের করতেই হবে। সেটা যদি না করতে পারি, এটা আমাদের জিডিপি গ্রোথকে এটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত। এখন আমরা দেখব রেমিটেন্স। রেমিটেন্স অলরেডি খুব বেশি কমতে শুরু করেছে, ফেব্রুয়ারি মাসেই কমে গেছে, অনেকটাই কমে গেছে। তারপরে আমরা রেমিটেন্সের ক্ষেত্রে যে দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট,
সেটা হলো আমরা এখনো সৌদি আরবের উপরে ডিপেন্ডেন্ট, তবে সেটা অনেকটা ডাইভার্সিফাইড হয়েছে। আগে আগে এই ক্ষেত্রেও আমাদের ডাইভার্সিফিকেশন ছিল না, অনেক বেশি সৌদি আরবের উপর নির্ভরশীল ছিলাম। একটা গুড নিউজ যে অনেকটা ডাইভার্সিফাইড হয়ে গেছে, সৌদি আরবের খুব কাছাকাছি গেছে ইউএই, একেবারেই বলতে গেলে সমান হয়ে গেছে। সেখানে ইউএসএও তাদের কাছাকাছি চলে এসেছে। তারপরে কুয়েত, মালয়েশিয়া, এখানে ভালো ডাইভার্সিফিকেশন হয়েছে, কিন্তু যে দেশগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই সমস্যাগ্রস্ত, এবং তাদের দেশে অলরেডি যেই লকডাউনের কারণে আমাদের এই ওয়েজ আর্নার্সদের আয় কমে গেছে, এবং অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক তাদের দেশগুলোতেও মন্দা দেখা দিচ্ছে। এই কারণে ওখানেও অনেক বেকারত্ব বাড়বে। আমাদের বড় একটা রেমিটান্স যুক্ত হবে আমরা যাদেরকে, তারা তাদেরকে হয়তো দেশে ফেরত আসতে হতে পারে। এটা নিয়ে এটা অলরেডি কমতে শুরু করেছে, এবং এটার সমস্যার সামনে আরো ঘনীভূত হতে পারে। এখানে আমরা যে রেমিটেন্স আইটেমটা হলো আমাদের কিন্তু যে আমরা ব্যালেন্স অফ পেমেন্টটা দেখেছি, ব্যালেন্স অফ পেমেন্টের সবচেয়ে সিগনিফিকেন্ট আইটেম, যেটা আমাদেরকে এখানে একটু সক্ষমতা দেয়। আমাদের আয়ের আমরা যে যে ইনপুটের যে পেমেন্টটা করতে হয়, এটা না করতে আমি পারবো না। এটা আমাকে খাওয়ার জন্য করতে হবে, আমার বিনিয়োগের জন্য। সেটার সক্ষমতাটা আমাকে রেমিটেন্স দেয়। এটা একটা আমাদের খুব সিগনিফিকেন্ট একটা আইটেম, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট খুবই সিগনিফিকেন্ট আইটেম, আমাদের ইয়ের জন্য খুবই সিগনিফিকেন্ট টোটাল ইকোনমির জন্য। এই ক্ষেত্রে একটু বলা দরকার যে আমাদের যে এক্সপোর্টকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিই। আমরা বলি যে এক্সপোর্টের, একটু আগে দেখলাম আমরা এক্সপোর্ট $40 বিলিয়ন ইম্পোর্ট হচ্ছে সেখানে, আর রেমিটেন্সকে আমরা বলছি যে $16 বিলিয়ন আমাদেরকে দিচ্ছে রেমিটেন্স। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা যেটা বলে থাকি যে আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও দেখি, বা আমাদের বিভিন্ন বইয়েও দেখি যে আমাদের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আয়ের খাত উত্তর দেওয়া আসে রপ্তানি খাত। আসলে কিন্তু সেটা না। কারণ এখানে আমরা ভ্যালু এডিশনের কনসেপ্টটাকে আমরা মিস করছি। টোটাল মানে টোটাল ভ্যালু দেখলে আমরা অনেক সময় ফুল ইনফরমেশন পাই। এখানে আমাদেরকে নেট অফ বা ভ্যালু এডিশনটা দেখতে হবে। রপ্তানি খাতের ভ্যালু এডিশন সব মিলে ব্যাক টু ব্যাকের ভ্যালু ইয়াটা বাদ দিলে এটা আসলে কখনোই $15 বিলিয়ন বেশি হয়, তার থেকে কমও হতে পারে। আমরা আমার কাছে একুরেট হিসাব নেই, আনুমানিক বলতে পারি যে $15 বিলিয়ন। কিন্তু রেমিটেন্স সেটা আসছে $16 বিলিয়ন। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা যখন ভ্যালু এডিশনটা দেখি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম কিন্তু হলো রেমিটেন্স। তো এটার বাড়া কমা বা এটার আঘাত আমাদের অর্থনীতির জন্য একটা বড় সমস্যা। এটাতে আমরা জাস্ট ইয়ারলি যে রেমিটেন্স ইনফ্লো এবং যে ম্যান পাওয়ার এক্সপোর্ট সেটার ইয়েটার ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আলোচনায় আমরা যেটা দেখেছিলাম, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে সবচেয়ে সিগনিফিকেন্ট আইটেম এফডিআই, সেটা নিয়ে আলোচনা করব। এই এফডিআই দেখেন আমাদের সবচেয়ে বেশি এফডিআই আসে চীন থেকে, এবং এরপরে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে 19 সালে আমাদের যে ফরেন ইনভেস্টর, যারা ফরেন ইনভেস্টরদের আমরা একটু কনফিডেন্স গেইন করতে পারছি। সেটা কিভাবে বুঝতে পারছি? সেটা হলো যে 18 সালে যে $2.5 বিলিয়ন এফডিআই ছিল, সেটা 19 সালে এসে $4 বিলিয়ন কাছাকাছি চলে যায়। এটা বড় একটা শিফট হয়, বিশাল একটা গ্রোথ এখানে আসে। এই গ্রোথটা এমনি আসে, সেটা নিশ্চয়ই আমাদের আমরা কনফিডেন্স অ্যাচিভ করতে পারছি। এবং এইটার পেছনে আরো একটা ইয়ে বলা দরকার, সরকার যেটা করছে, এই যে ডুইং বিজনেসের সরকারের রেটিং খারাপ থাকায়, 178 নাম্বার রেটিং থাকায়, সরকার এখানে একটা উদ্যোগ নিয়েছে যে সেই রেটিংটাকে ডেভেলপ করবে। এবং সেটা যেহেতু এখন
সবাই সবার খবর রাখে, এই মেসেজটা ফরেন ইনভেস্টরদের কাছেও আছে। তাই আমরা দেখতে পাচ্ছি এফডিআই একটা উল্লঙ্ঘন ঘটেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে দেশগুলো থেকে আমরা বেশিরভাগ ইয়ে পাই, এফডিআই পাই, যেমন এই যে চীন, সেটা তো অলরেডি এই ফ্লোটা, এই ক্রাইসিসটা আরো লম্বা হলে বা চীন তো হয়তো এখন ওভাবে ইনভেস্ট আসবে কিনা আমি জানি না, সেটা আপনাদের বিবেচনা ছেড়ে দিলাম। এফডিআই, চীনের এফডিআই এখানে কমবে কিনা সেটা আমি ঠিক বুঝতে পারছি না, সেটা আপনারা বিবেচনায় নিতে পারেন। তবে সাধারণভাবে বলা যায় যে আহ, চীন আহ, বা এখানে যে সমস্ত নেদারল্যান্ডস, এই যে আরেকটা কান্ট্রিজ আমরা দেখছি যে নেদারল্যান্ডস, হ্যাঁ, এই নেদারল্যান্ড খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আসলে যে পার মিলিয়নে যে ডেথ এবং টোটাল কেস, এই সংখ্যাগুলো অনেক হাই। হ্যাঁ, মানে মানে এটার ইন্টেন্সিটি অনেক বেশি, তাদের কোভিড-19 এর ইন্টেন্সিটিটা অনেক বেশি। এই সেই কারণে এইটা তো নিশ্চিতভাবে বলা যায় এটা কমবে। ইউকেটা কমবে ধরেই নেওয়া যায়। তারপরে ইউএসএ টা কমবে। সব মিলে এখানেও একটা নিশ্চিতভাবেই বলা যায় যে এখানে একটা প্রভাব আসবে। এটা ডাউনওয়ার্ড একটা ফ্লো আমরা দেখব। ইনফ্লোটা কমে আসবে নিশ্চিতভাবেই বলা যায়। এবং যদি কোভিড-19 ক্রাইসিসটা আরো প্রলং হয়, আরো দীর্ঘায়িত হয়, যে সেক্ষেত্রে এই খাতে, এফডিআই খাতে প্রভাবটা আরো বড় হবে, আরো মারাত্মকভাবে আমরা এফডিআই কমার ইয়েটা দেখতে পাবো। আহ, আলোচনা হয়েছে। এখন আমরা দেখবো যে ডেট। আমরা দেখেছিলাম যে আমাদের যে ডিজায়ার্ড ইনভেস্টমেন্ট আমরা পেতে গেলে আমার একটা সোর্স ছিল যে ডেট। সেটা প্রাইভেট হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, পাবলিক হতে পারে। এখানে দেখেন আমাদের টোটাল ডেট $60 বিলিয়ন, আমাদের জিডিপির 20%। 20% আমাদের এক্সটার্নাল স্টক। এটা খুব খারাপ না। হ্যাঁ, যে আমরা ইউরোপের যে ডেট ক্রাইসিস ওই সময় দেখেছি, এখানে ইতালির ডেট ছিল জিডিপির 153%, গ্রিসের ছিল এরকম 130-এর মতন। আরো বড় বড় যে ইউরোপের কান্ট্রিজগুলো, এগুলো ডেট অনেক বড়, সে তুলনায় আমাদের ডেট কিন্তু অনেক ছোট। এবং ইউএসএ যেটা নমিনাল ডেট, হ্যাঁ, নমিনাল ডেট বলা হচ্ছে কারণ তার যে ইয়ে, আমি যে ডলারটা হোল্ড করে আছি সেটাও তো ইউএস এর একটা ডেট। সেটা রিয়েল ডেট ক্যালকুলেশন করলে সেটা কিন্তু ইউএস এর ডেটের ইনক্লুশন করে। এবং রিয়েল ডেট ক্যালকুলেশন করে ইউএসএ কে বলা হয় যে ইউএসএ পৃথিবীতে ডেটের দিক দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু আমরা ওই হিসাবে যেহেতু আমরা যাচ্ছি না, আমরা নমিনাল সাইডটাই দেখবো। নমিনাল সাইডে ইউএসএ ডেটের ফিগার হচ্ছে জিডিপির 100%-এরও বেশি। মানে ওদের জিডিপিতে $14 ট্রিলিয়ন মতো, সেটা ওদের ড্যাটও 14-15 এরকম, 15 বিলিয়ন 16 বিলিয়নের মতো। সেই তুলনায় এই যে আমরা যে ইকোনমিগুলোর কথা বললাম, সেই তুলনায় আমাদের ডেট কিন্তু অনেক ছোট। এবং বলা হয় যে বাংলাদেশ এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে ইভেন একটা ইনস্টলমেন্ট পর্যন্ত ফেল করে। তো ডেট সাইডে আমাদের পজিশনটা বেশ, মানে ডেট রিপেমেন্টে আমাদের ইতিহাসটা বেশ ভালো। এই সবকিছু বিবেচনায় এবং আমাদের যদি ইকোনমির বিভিন্ন যে সম্ভাবনাগুলোর কথা আমরা দেখি, যেমন এই ক্রাইসিসের মধ্যেও কিন্তু আমাদের এক্সপোর্ট না কমার একটা সম্ভাবনা আছে। এই ক্রাইসিসের মধ্যে আমার ইম্পোর্ট খুব বেশি ক্ষতিগ্রস্ত না হওয়ারও সম্ভাবনা আছে। এই ক্রাইসিসের মধ্যে আমার কৃষি উৎপাদন না কমার একটা সম্ভাবনা আছে। এরকম যদি ব্যাকগ্রাউন্ডটা পাই, তাহলে যারা এই ধরনের ইন্টারন্যাশনাল ডেট দেওয়ার যে অর্গানাইজেশন গুলো আছে, তারা হয়তো কনফিডেন্স পাবে আমাদেরকে ডেট দিতে পারে। এক হচ্ছে আমার হিস্ট্রি ভালো, রিপেমেন্ট হিস্ট্রি ভালো, এবং আমার যদি ইকোনমিক ফোরকাস্টিং ভালো হয়, তাইলে হয়তো আমরা এখানে ডেট পেতে পারি। কিন্তু এখানে একটা ঝুঁকি যেটা থাকে যে সব দেশেই অর্থনৈতিক মন্দা থাকে, সবারই ডেটের একটা ডিমান্ড থাকে। এই ডেটগুলোর ডিমান্ড থাকে, তাই আসলে এই সময় ডেট খুব বেশি নর্মাল সিচুয়েশনে আমরা যেভাবে নিতে পারবো, সেটা হয়তো পাওয়া যাবে না, অথবা সেটা অন্যভাবেও আসতে পারে। আমাদের জাস্ট
অ্যাঙ্গেলগুলো, যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আমাদের বিবেচনায় নিতে হবে সেগুলোই আমরা বলছি। এটা হয়তো আমাদের অন্যদিক দিয়ে ভালো সুখবরও বয়ে নিয়ে আসতে পারে। সেটা হলো যে যদি আমাদের ইকোনমিক ফোরকাস্টিং তাদের কাছে ভালো মনে হয়, তাইলে তারা যাদের খারাপ মনে হচ্ছে তাদেরকে তো ফাইন্যান্স করবে না। এটা যে কোনো ডেট অলওয়েজ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করেই দেয়া, ক্যাশ ফ্লো না থাকলে ডেট দিবে না। সেদিক বিবেচনায় হয়তো আমরা পেয়েও যেতে পারি এবং আমাদের হিস্ট্রি ভালো, মানে হয়তো একটা সাপোর্ট পেতেও পারি। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের টোটাল ডেটে 76% গভর্নমেন্ট খাতের এবং 24%-এর মতো হলো প্রাইভেট খাত। এখন আমরা আমাদের ইকোনমি কে আমরা মূলত যে 3 ভাগে ভাগ করি: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেক্টর, যেটাকে আমরা বলি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস। এখন আমাদের যে প্রাইমারি সেক্টর কৃষি, সেটার কন্ট্রিবিউশন দিনে দিনে কমছে আমরা দেখতে পাচ্ছি, এবং কমে এখন 13% নেমেছে। এবং ইন্ডাস্ট্রি যে সেকেন্ডারি সেক্টর সেটা আস্তে আস্তে বাড়ছে। সেটা এখন অনেকটা, যেটা 85 সালের দিকে 20% ছিল, সেটা এখন বর্তমানে 35% হচ্ছে। এবং সার্ভিস সেক্টরটা সেই আগাগোড়াই কম বেশি একই রকম থেকে গেছে। মাঝখানে আরো বেড়েছিল, এখন কিছুটা কমার দিকে আছে। আহ, এই এই সময় আমরা একটা ব্রেক নিব।